রাজধানীতে ভাড়া আদায়ে 3 দিন ধরে চলছে অরাজকতা। কৃত্রিম সংকট গণপরিবহনের, অস্বীকার বাস মালিকদের। সড়ক পরিবহন মন্ত্রীর অসহায়ত্ব প্রকাশ। এখন কি করব? অভিযান চালালে রাস্তায় গাড়ি নামে না। গাড়ির সাথে যারা জড়িত তারা খুব সামান্য মানুষ না, তারা অনেকেই খুব প্রভাবশালী। ভুটানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা। সন্ধ্যায় দুই প্রধানমন্ত্রীর বৈঠকে 6টি চুক্তি ও সমঝোতা সই। কাল অটিজম বিষয়ক সম্মেলন। চট্টগ্রামে আউটার স্টেডিয়ামের জায়গায় সুইমিং পুল নির্মাণে ছাত্রলীগের বাধা, পুলিশের সাথে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, পুলিশ সহ আহত 15। ভারতীয় জালরুপি ও সরঞ্জাম সহ রাজধানীর আদাবর থেকে 5 জনকে আটক। চক্রটির সঙ্গে পাকিস্তানের কয়েকজন নাগরিক জড়িত, তথ্য পুলিশের। এবং ক্যাম্পাস অরক্ষিত থাকার প্রতিবাদে ভাস্কর্য ফেলে রাজশাহীর চারুকলার কিছু শিক্ষার্থীর প্রতিবাদ। এমন প্রতিবাদ শিল্পের অবমাননা, বলছেন ক্ষুব্ধ শিক্ষকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। গণপরিবহনের সঙ্গে যারা জড়িত তারা প্রভাবশালী। সরকার চাইলেও জোর করে তাদের রাস্তায় নামানো সম্ভব নয়। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালালে তারা রাস্তায় গাড়ি নামানো বন্ধ করে দেয়। অসহায়ত্ব প্রকাশ করে এমনই মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মনোভাব প্রকাশ করেন। পরিবহন নৈরাজ্য নিয়ে বিভিন্ন পরিবহন মালিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আগামীকাল বৈঠকে বসবেন বলেও জানান মন্ত্রী। সিটিং সার্ভিসের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে রাজধানীর গণপরিবহনে চলছে নৈরাজ্য। সমস্যার সমাধান মিলছে না। এই অবস্থায় সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেকটা অসহায়ত্বের সুর সড়ক পরিবহন মন্ত্রীর কণ্ঠেও। এখন কি করব? ফিটনেসের বিরুদ্ধে অভিযান চালানো কষ্ট, একটা অপরাধ। অভিযান চালালে রাস্তায় গাড়ি নামে না, তো সেটা আরেকটা বিষয়। কেউ নানা অজুহাতে যদি গাড়ি না চালায়, আমরা কি আমাদের দেশের বাস্তবতা কি সেই যে আমরা জোর করে গাড়ি নামাতে পারবো? আর গাড়ির সাথে যারা জড়িত তারা খুব সামান্য মানুষ না, তারা অনেকেই খুব প্রভাবশালী। কিন্তু সরকার এবং মন্ত্রণালয়ের চেয়ে বেশি প্রভাবশালী কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী নিজের ব্যর্থতা মানতে নারাজ। আমি রিজাইন করবো, আপনি যান। আমি প্রভাবশালী মোটেও মানি না। আমি সফল। শুনেন রাখেন, আপনি একা কথা বলবেন না প্লিজ, আপনি বেশি কথা বলছেন। আমি সফলও বলি না, আমি ইনফ্লুয়েন্সিয়ালও বলি না। আই এম অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, নট রিঅ্যাক্টিভ। থ্যাংক ইউ। পরিবহন খাত সংশ্লিষ্টদের নানা স্বার্থের কারণেই সরকারের উদ্যোগগুলো যথাযথ বাস্তবায়ন করা সম্ভব হয় না বলেও মনে করেন ওবায়দুল কাদের। খুব কম লোককে পাবেন বাংলাদেশে এগুলো ফেস করে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সড়ক পরিবহন মন্ত্রী অসহায়ত্ব প্রকাশ করলেও তার মন্ত্রণালয়ের আওতাধীন বিআরটিএ পরিস্থিতি স্বাভাবিক করতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না এখনো। বিআরটিএর হুঁশিয়ারির পরও গণপরিবহনের কৃত্রিম সংকটে সৃষ্টি করছে কিছু পরিবহন মালিক। এ কারণে সিটিং সার্ভিস বন্ধের পর তৃতীয় দিনেও রাজধানীতে পরিবহন সংকটে চরম দুর্ভোগে পড়তে দেখা যায় নগরবাসীকে। ভিড়ে ঠেলাঠেলি করে বাসে উঠতে না পেরে চরম বিপাকে পড়েন নারী যাত্রীরাও। বাস আসামাত্রই তাতে উঠতে এভাবেই প্রতিযোগিতায় নেমে পড়ছেন অফিসগামী যাত্রীরা। কোনো কোনো ক্ষেত্রে তারা ঝুঁকি নিয়েই ছুটছেন বাসের পেছনে, কারণ প্রয়োজনের তুলনায় রাস্তায় নেই পর্যাপ্ত গণপরিবহন। রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের পর অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালানোর তৃতীয় দিনেও অনেক মালিক বাস বন্ধ রেখে সংকট সৃষ্টি করায় তৈরি হয়েছে এ অরাজক পরিস্থিতি। এতে সবচেয়ে দুর্ভোগে পড়তে হয় স্কুল, কলেজ ও অফিসগামী যাত্রীদের। ধাক্কাধাক্কি করে কি বাসে ওঠা যাবে? আমাদের আগে পুরুষ মানুষ উঠে যাচ্ছে, ধাক্কাধাক্কি করছে, কোনো জায়গা নাই বাসে, কিভাবে উঠবো? এটি ইচ্ছা করে সংকট সৃষ্টি করতে আসলে। প্রতিদিন যাতায়াত করি, যখন এই সিটিং সার্ভিস উঠাই দিছে এরপর থেকে বাস অনেক কম। ভাগ্যক্রমে যারা উঠতে পেরেছেন তারা লোকাল বাসের সেবা পেলেও ভাড়া গুনছেন সিটিং সার্ভিসের। গাড়ি অনেক কমাই দিছে আগের তুলনায়।
আমি ভাড়া আগেরটাই নিচ্ছে শ্যামলী থেকে আগে ভাড়া নিত সারা ভাড়া 10 টাকা ভাড়া, আজকে 10 টাকা ভাড়া নিচ্ছে। ভাড়ার যে চার্টটা, প্রতিটা গাড়িতে আমরা সেই চার্ট চাই এবং চার্ট অনুসারেই আমরা যাত্রীরা ভাড়া দিতে রাজি আছি। বাস চালক ও তাদের সহকারীরাও স্বীকার করছেন মূলত অভিযানের কারণেই মালিকরা তাদের সব বাস রাস্তায় নামাচ্ছেন না। আজকে ধরেন না 7-8টা বাজেছে। আছে আপনার 120টা কিছু নামছে আর কিছু বের হয়েছে। সমস্যা ভাড়া গ্যাঞ্জাম মারামারি হয় কারণে একটু কম, একটু বন্ধ রাখছে। ওই যে সাইডের ক্যারিয়ার আছে, উপরে ছাদে ক্যারিয়ার আছে, এগুলো খোলার জন্য। সরকারি গাড়ি সরকার কমাইলে আগের রেটই চলতেছে। সিটিং বেজে লোকাল ভাড়া নেওয়ার কথা নাই হয় নাই, আপনার উপর থেকে নির্দেশ আসে নাই। এদিকে গণপরিবহন বন্ধ করে যেসব মালিক কৃত্রিম সংকট সৃষ্টি করছে তাদের তালিকা করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআরটিএ। আর বেশি ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করে বাস মালিক সমিতি বলছে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে। পাশাপাশি 2015 সালের সরকার নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী যাত্রীদের ভাড়া দেওয়ার অনুরোধ করেন তারা। আমরা চাচ্ছি এটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। যেসব গাড়ির কাগজপত্র সঠিক না তারা এই মোবাইল কোড অভিযানে বয়ে বের করে না, যেগুলোর জন্য মামলা হচ্ছে। অনেকে সাইড অ্যাঙ্গেল কেরিয়ার খোলার জন্য তারা ওয়ার্কশপে ব্যস্ত আছে। কারা ইচ্ছা করে আপনার রাস্তায় পরিবহন সংকট সৃষ্টি করার জন্য এবং যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করার জন্য বাস নামাচ্ছে না, আমরা কিন্তু খোঁজ খবর রাখছি, আমরা তালিকা করছি, আমাদের তালিকা হচ্ছে, আমরা সেটা অনুযায়ী ব্যবস্থা নেব। গত 16 এপ্রিল থেকে রাজধানীতে সব ধরনের সিটিং সার্ভিস বাস লোকাল হিসেবে চলাচলের নির্দেশ দেয় বিআরটিএ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সিটিং সার্ভিস বন্ধে বিআরটিএ এবং বাস মালিক সমিতির অভিযান প্রতীকী বলছেন যাত্রী কল্যাণ সমিতি। বাস্তবে এ থেকে কোনো সুফল আসবে না এবং এ না আসায় হতাশা জানিয়েছেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। সিটিং এর নামে যে সমস্ত বাসগুলো চলতো সেই বাসগুলো লোকাল সার্ভিসে পরিণত হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ হয়নি। একদিকে অতিরিক্ত যাত্রী বহন করছে, অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। তার মধ্য দিয়ে মালিকরা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ লাভবান হচ্ছে, কিন্তু যাত্রী সাধারণকে বারবার ঠকানো হচ্ছে। সময় সংবাদে আরও দেখবেন, বাল্যবিবাহ রোধে 2000 কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার, জানালেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। বললেন বর্তমান আইনেই বাল্যবিবাহ রোধ করা সম্ভব। এবং প্রতারণা বন্ধে হাইকোর্টের চিকিৎসায় ব্যবহৃত রিং এর মূল্য নির্ধারণের উদ্যোগ সরকারের, 17 সদস্যের কমিটি গঠন। বাংলাদেশ ও ভুটানের দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে থিম্পুতে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। সন্ধ্যায় ভুটানের রয়্যাল ব্যাংকোয়েট হলে এই চুক্তি সই হয়। এর আগে দুপুরে ভুটানের রাজার আমন্ত্রণে রাজপ্রাসাদে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। এরপর ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভুটান থেকে শেখ আমিনুর রহমানের পাঠানো ছবি ও আজহার লিবনের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 3 দিনের রাষ্ট্রীয় সফরে এখন ভুটানের রাজধানী থিম্পুতে অবস্থান করছেন সরকার প্রধান শেখ হাসিনা। সন্ধ্যায় রয়্যাল ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর পর্ব, যেখানে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি, শিক্ষা বিনিময় বিষয়ক, শুল্কমুক্ত পণ্য বিষয়ক সহ 2টি চুক্তি ও 4টি সমঝোতা স্বাক্ষরিত হয়। এর আগে দুপুর 2:30টার পর নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয় ভুটানের রাজার রাজপ্রাসাদে। সেখানে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা আর রাজকীয় অনুষঙ্গে প্রধানমন্ত্রীকে সম্মান জানায় দেশটির সশস্ত্র বাহিনীর সম্মিলিত দল। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অভিবাদন জানানো হয় প্রাসাদের অভ্যন্তরে। প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানীর সাথে। বেশ কিছু সময় একান্তে কথা বলেন তারা। এর আগে বেলা 11টার কিছু পরে থিম্পুর পারো আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ হাসিনা অবতরণ করলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেরিং তোবগে সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিয়ে দেয়া হয় ঐতিহ্যবাহী স্কার্ফ, লাল গালিচায় সম্মান জানানো হয় গার্ড অব অনারে। সন্ধ্যায় রয়্যাল ব্যাংকোয়েট হলে শেরিং তোবগে ও শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে বেশ কিছু চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, থিম্পু, ভুটান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন।
বিকেল 5টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে বিএনপি নেত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নরওয়ের রাষ্ট্রদূত। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। চট্টগ্রামে আউটার স্টেডিয়ামের জায়গায় সুইমিং কমপ্লেক্স নির্মাণের প্রতিবাদে আজও বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রতিবাদ বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় তাদের। এ সময় পুলিশ সহ অন্তত 15 জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। বিকেলে নগরীর আউটার স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফুল আলম মামুনের ছবি নিয়ে পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে নগরীর আউটার স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার মাঠে সুইমিং কমপ্লেক্সের নির্মাণ কাজের প্রতিবাদে মহানগর ছাত্রলীগ কাজীদুরি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। পরে পুলিশের বাধা উপেক্ষা করে আউটার স্টেডিয়ামে টিনের বেস্টরি ও নির্মাণ সামগ্রী ভাঙা শুরু করে ছাত্রলীগ। এতে বাধা দিলে বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সিডিএর অনুমতি ছাড়া এবং পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়া সিটি কর্পোরেশনের উদ্যান নীতিমালা লঙ্ঘন করে আজকে যখন বিনা টেন্ডারে একটা কাজ হচ্ছে এর প্রতিবাদ করছে। খেলার মাঠ খুঁজে না পেয়ে আজকে ছেলেরা নষ্ট হচ্ছে, কখনো নেশাগ্রস্ত হচ্ছে, কখনো বা বিভিন্ন বাজে কাজে লিপ্ত হচ্ছে। আমরা যুব এবং তরুণ সমাজকে সঠিক পথে রাখার জন্য আমরা এই মাঠটি খালি চাই। এই ঘটনায় 5 পুলিশ সদস্য ও ছাত্রলীগের 10 নেতাকর্মী আহত হন। এদের মধ্যে 2 জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ। ভাঙচুর করা হয় 10 থেকে 12টি গাড়ি। এরা অবৈধভাবে অনৈতিকভাবে সরকার নির্ধারিত একটা কাজ চলতেছে, কাজ বন্ধ করতে আসছে। আমরা তাদেরকে অনুরোধ করছি যে সরকারের নির্দেশনা নিয়ে, সরকারের অনুমতি নিয়ে কাজ চলতেছে। তারপরেও তারা সন্ত্রাসী কার্যকলাপ করে ওখানে পুলিশের উপর চড়াও হয়েছে এবং হঠাৎ করে সে পুলিশের উপর চড়াও হয়ে এখানে ভাঙচুর করার চেষ্টা করছে। পরবর্তীতে আমরা লাঠিচার্জ করছি, আমাদের লোক আহত আছে। এদিকে দেশের অন্য জেলা স্টেডিয়ামের মতো চট্টগ্রামে সুইমিং কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে ক্রীড়া সংস্থা। সুইমিং পুল, জিমনেশিয়াম সহ যাবতীয় স্থাপনা জাতীয় ক্রীড়া পরিষদ তাদের জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব মালিকানাধীন জায়গাতেই করে থাকে। মূলত গত 1 মাস ধরে আউটার স্টেডিয়ামে সুইমিং পুলের কাজ শুরু হওয়ার পর থেকেই এর বিরোধিতা করে আসছিল সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। গত রোববার 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও জমা দিয়েছিলেন তারা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বোরো মৌসুমে সরকারের ধান চাল সংগ্রহের অভিযান সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখা হবে এবং এই অভিযানে কেউ কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক সভায় তিনি একথা বলেন। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত কোনো কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এইবার আমাদের যে টার্গেট, আমরা যে কোনো মূল্যে সেই টার্গেট আমরা ফুলফিল করব। আমরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কিনতে চাই। আমরা 24 টাকা ধানের মূল্য দিচ্ছি। কৃষকদের প্রণোদনা দেওয়ার জন্য আজকে কিন্তু আমাদের এই পদক্ষেপ। মধ্যস্বত্বভোগীরা এসে আমাদের এই উদ্দেশ্য ব্যাহত করবে, এটা আমরা হতে দেব না কোনো অবস্থাতেই। এবার আমরা আরো কঠিনভাবে সবকিছু পর্যবেক্ষণ করব। এই সংগ্রহ অভিযানের সময় যে সমস্ত কর্মকর্তারা কৃষকদের হয়রানি করবেন, যে সমস্ত কর্মকর্তারা মধ্যস্বত্বভোগীদের সাথে আঘাত করবেন, আমরা কাউকে ছাড় দেব না। আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। হেফাজত ইসলামকে বশে এনে সরকার তাদের কাছে নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হেফাজত ইস্যুতে বিএনপি তাদের আগের অবস্থানেই আছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল। আমরা খুব পরিষ্কার আমাদের স্ট্যান্ডগুলো আমরা পরিষ্কার করেছি। হেফাজতে ইসলাম তখন যে দাবিগুলো করেছিল তার মধ্যে সবগুলো দাবি নয়, কিছু কিছু দাবি আমরা যুক্তিসঙ্গত মনে করেছিলাম, আমরা সেগুলোকে সমর্থন দিয়েছিলাম। ইতিমধ্যে তাদেরকে বশ করে, বিভিন্নভাবে বশ-টস করে এখন তাদের সঙ্গে তারা চেষ্টা করছেন একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে। আমরা সবসময় ন্যায়ের পক্ষে আছি। এদিকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করে বলেন, বিএনপি ধর্মান্ধতার পৃষ্ঠপোষক, তারা ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় বিএনপিকে রাজনীতির অপকৌশল থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। কুপমণ্ডুকতা, জঙ্গিবাদ,
এবং ধর্মান্ধতার পৃষ্ঠপোষক হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি। সুতরাং এই অপশক্তিকে পরাজিত করার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার যে অপকৌশল এতদিন বিএনপি অবলম্বন করতেন, শেখ হাসিনার কৌশলী রাজনীতির কারণে, কৌশলী ভূমিকার কারণে তাদের সেই অপকৌশল অকার্যকর হয়ে গেছে। সেই কারণেই তাদের গাত্রদাহ। সময় সংবাদে আরও দেখবেন, অবৈধ সম্পদ অর্জনের মামলায় কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ। নিজেদের তৈরি ভাস্কর্য নিজেরাই উল্টে পাল্টে রেখে প্রতিবাদ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কিছু শিক্ষার্থী। ক্যাম্পাসে সীমানা প্রাচীরের দাবিতে তারা এ প্রতিবাদ জানিয়েছেন। গতকাল রাতে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের মাস্টার্সের কয়েকজন শিক্ষার্থী এ ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেন তারা। এতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থীরা। পরে ভাস্কর্যগুলো গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখেন শিক্ষার্থীরা। সোমবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে ছিল শিক্ষার্থীদের গড়া ভাস্কর্যগুলো। প্রাথমিকভাবে অনুষদের শিক্ষকরা ঘটনাটি দুর্বৃত্তদের হামলা বলে ধারণা করলেও কয়েক ঘন্টা পরই দায় স্বীকার করেন কয়েকজন শিক্ষার্থী। সম্পৃক্ততার কথা স্বীকারও করেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের মাস্টার্স পর্যায়ের দুই শিক্ষার্থী অনিক ও স্বাধীন। তাদের দাবি, ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে বারবার প্রশাসনকে অনুরোধ করার পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এই ভিন্নধর্মী প্রতিবাদ করেন তারা। যে আজকে আমরা সবগুলো উল্টায় রাখছি, ভাঙিনি কিন্তু একটাও, সবগুলো উল্টায় রাখছি, তখন তারা বলতেছে হ্যাঁ ঠিক আছে পরিষ্কার করা হবে। প্রতিদিনের বিষয়টাকে একদিনে উপস্থাপন করার জন্য এইভাবে প্রতিবাদ করছি আমরা। বহিরাগতদের আগমন, প্রাচীর, এগুলো যেন একটু বেশি হাইলাইট হয়, এটা আমাদের চাওয়া। তবে এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। আর এ ঘটনাকে শিল্পের অবমাননা হিসেবে দেখছেন শিক্ষকরা। আসলে এটা কি বুঝে করলো, কেন করলো, যদি আন্দোলনই হয় তাহলে আমরা এখন আসলাম না। সবটাই ফেলে রাখছে, উল্টা করে রাখছে, এটা আমাদের ভালো লাগেনি। দুঃখ প্রকাশ করছি শিল্পের এই ধরনের অবমাননার জন্য। চারুকলা প্রতিষ্ঠানের সেই গ্রুপেরই শিক্ষার্থী ভাস্কর্য ফেলে দিয়েছে, সেটা ভাঙার চেয়ে কম বেশি হয়, বেশি আমি মনে করি। এদিকে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভাগের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি। শিল্পের প্রতি আঘাত আসলে কিন্তু কেউ এখন ছেড়ে দেবে না, সেটা আঘাত এসছে, সেটা আমরা আমাদের মধ্যে আমাদের ছাত্ররাই যদি এটা করে, এর থেকে সবচেয়ে দুঃখজনক আর কিছু থাকতে পারে না। যে অন্যায়টা করেছে এটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করব। মঙ্গলবার দুপুরে বিভাগের শিক্ষকদের সাথে জরুরি বৈঠক শেষে চারুকলা চত্বরে ফেলে রাখা ভাস্কর্যগুলো আবারও গুছিয়ে রাখেন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ সহ নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত। 2008 সালের 7 জানুয়ারি 1,12,00,000 টাকার তথ্য গোপনের অভিযোগ এনে রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। দীর্ঘ 8 বছর তদন্ত করে শেষে গত বছরের 4 ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা আদালতে অভিযোগপত্র জমা দেন। সেখানে তদন্তের পর 4,57,73,933 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হয়, তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে এবং চার্জশিট হওয়ার পর চার্জশিট গৃহীত হয়েছে এবং আজকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তার সমস্ত মালামাল যা আছে সেগুলোকে ক্রোক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিদেরকে জনগণের থেকে দূরে রাখার জন্য সরকার এই ওয়ারেন্ট ইস্যু, চার্জশিট দেওয়া, মামলা দেওয়া, এগুলি তাদের এখন পারিবারিক। তা আমরাও জনগণ এগুলি বুঝতেছে, জনগণ এত বোকা নয়, তারা ঠিকই বোঝে। এর জবাব জনগণ, কুমিল্লার জনগণ ঠিক মতোই দিবে। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের মুসলিম প্রধান ও সৈয়দ মোহাম্মদ হোসেনের রায় দেওয়া হবে আগামীকাল। এর আগে 7 মার্চ এই মামলার যুক্তিতর্ক শেষ হলে আদেশ দেওয়ার জন্য অপেক্ষমান রাখা হয়। মামলার 2 আসামির মধ্যে মুসলিম প্রধান কারাগারে থাকলেও সৈয়দ মোহাম্মদ হোসেন পলাতক। মুসলিম প্রধানের বিরুদ্ধে 71-এ 2টি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অপর আসামি সৈয়দ মোহাম্মদ হোসেন সে সময় নিকলি থানা রাজাকারের কমান্ডারের দায়িত্ব পালন করেন। হত্যা, গণহত্যা, লুণ্ঠন ছাড়াও ধর্মান্তরিত করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। 2015 সালের ডিসেম্বরে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। হার্টের চিকিৎসায় ব্যবহৃত অত্যাবশ্যকীয় উপাদান হার্টের রিং বা করোনারি স্ট্যান্টের যথাযথ মূল্য নির্ধারণে কাজ করছে সরকার। একথা জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, রিং ক্রয় করতে গিয়ে অনেক সময় প্রতারণার শিকার হন সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষ যাতে যথাযথ মূল্যে হার্টের রিং কিনতে পারে সে লক্ষ্যে আমদানিকারক, হাসপাতাল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে রিংয়ের মূল্য, রেজিস্ট্রেশন ও মেয়াদ প্যাকেটের গায়ে মুদ্রণ করা হবে। মূল্য নির্ধারণ করতে 17 সদস্যের একটি কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য আদায় করলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অধিদপ্তরের মহাপরিচালক। আপনি বলেন আমার প্যাকেটটা দেখেন, কোন প্যাকেটটা আমাকে দিয়েছেন, এটার ভিতরে লেখা আছে প্রাইস, আমি ওই প্রাইস দিব, এর বেশি দিব না। একটা কমিটি করা হয়েছে 17 মে ইয়ার উইথ টেকিং এক্সপার্ট। আমরা এটা ব্রেন স্টর্মিং করছি, করে আমরা এক জায়গাতে আসবো এবং এইটা যেই রেট আমরা ফিক্স করে দিব এটা আমরা হসপিটালে দিব। হসপিটালে দৃশ্যমান জায়গাতে এটা ডিসপ্লে করতে হবে এবং এই অনুযায়ী দাম নিতে হবে। আর বাইরে যদি কেউ নেয় তাহলে এটা ভায়োলেশন অফ রুলস অথবা রেজিস্ট্রেশন শর্ত ভঙ্গ করার জন্য কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নিব, হসপিটালের বিরুদ্ধে অ্যাকশনে যাব। বাল্যবিবাহ রোধে সরকার 2000 কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা ও নারীর অধিকার নতুন বিবেচনা শীর্ষক নাগরিক সংলাপে প্রতিমন্ত্রী কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিশেষ ক্ষেত্রে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়ার বিধান রাখা হলেও বর্তমান আইনে বাল্যবিবাহ রোধ করা সম্ভব। আমাদের মন্ত্রণালয়ের যে বাজেট আছে তার চেয়েও বেশি অর্থের আমরা প্রজেক্ট পাস করেছি। আমরা আরো প্রজেক্ট পাস করিয়েছি। আমাদের মেয়েদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার জন্য সারা বাংলাদেশে প্রায় 2000 কোটি টাকার উপরে একটি প্রজেক্ট আমরা তৈরি করছি। ইনশাআল্লাহ যারা সেটা পাস হবে এটা একেবারে বাল্যবিয়ে বন্ধ করার জন্য আমাদের বিশেষ ভূমিকা রাখবে। ভারতীয় জাল রুপি ও রুপি জাল করার সরঞ্জাম সহ রাজধানীর আদাবর থেকে 5 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের হেফাজত থেকে 15,34,000 জাল রুপি উদ্ধার করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে 2 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আদাবরের একটি বাসা থেকে জাল রুপি তৈরি করার সময় বাকিদের হাতে নাতে গ্রেফতার করা হয়। গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, এই চক্রটির সঙ্গে পাকিস্তানের কয়েকজন নাগরিক জড়িত বলে তথ্য পেয়েছেন তারা। মূলত সীমান্ত এলাকায় গরু ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি ও ভারতীয় নাগরিকরাই তাদের টার্গেট ছিল। এছাড়া আলাদা একটি অভিযানে কুড়িল বাসস্ট্যান্ড এলাকা থেকে সাপের বিষ সহ আরও 5 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জাল টাকার ব্যবসাটা কিন্তু হয় সিজনালি হয়, এই কুরবানির সময়, বিভিন্ন পূজার সময় কিংবা রোজার ঈদে, তখন এই প্রক্রিয়াটা জাল টাকার ক্ষেত্রে হয়। আর রুপির বিষয়টা হলো ইন্ডিয়ার সঙ্গে তো ট্রেড, বাংলাদেশের গরু টরু এই সমস্ত বর্ডারিং এরিয়াতে রাউন্ড দি ইয়ার চলে। তো ওই সময়ে বিশেষ করে এইটা মার্কেটিংটা তারা মানে ওইটাকে মাথায় রেখেই করে, রাউন্ড দি ইয়ারই মনে হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক নিন্দা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়া বলেছে তারা প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে। উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আচরণকে মাস্তানি উল্লেখ করে যে কোনো হামলার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন ত্বরান্বিত করতে একমত হয়েছে দুদেশ। পরমাণু অস্ত্র পরীক্ষা এবং একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে পিয়ংইয়ং এর সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরমে। এরই মধ্যে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং। সংবাদ সম্মেলনের শুরুতে যুক্তরাষ্ট্রকে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যায়িত করেন তিনি। সম্প্রতি সিরিয়ায় মার্কিন হামলার প্রসঙ্গে উল্লেখ করে পিয়ংইয়ং মার্কিন যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত বলেও জানান উত্তর কোরীয় রাষ্ট্রদূত। The crying out for preemptive
সর্বশেষ উত্তর কোরিয়ার জাতীয় দিবস ও প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে ব্যর্থ হওয়ার পর এবার প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। একই দিনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী হ্যানসং রিয়ল। আমরা আরো ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবো। প্রয়োজন অনুযায়ী সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিকীর ভিত্তিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হবে। যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে আমরা সর্বাত্মক যুদ্ধ করব। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন ত্বরান্বিত করতে একমত হয়েছে দুদেশ। মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। বর্তমান পরিস্থিতিতে আমরা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু কর্মসূচির পরিপ্রেক্ষিতে সহযোগীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, যা আমাদের সুরক্ষার জন্য কাজ করবে। এ সময় দেয়া বক্তব্যে মাইক পেন্স উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিজেদের ব্যর্থ নীতি পরিহার করে কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ দ্বিগুণ করার ঘোষণা দেন। আমরা কৌশলগত ধৈর্যের ব্যর্থ নীতি থেকে সরে আসব। একই সঙ্গে উত্তর কোরিয়ার উপর কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ দ্বিগুণ করব। বক্তব্যে পেন্স আঞ্চলিক মিত্রদের পাশে থাকার ঘোষণার পাশাপাশি চীনকে উত্তর কোরিয়ার বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আফরিন জেরিন, সময় সংবাদ। ডিপিএল এর খবর। ফতুল্লায় ভিক্টোরিয়া স্পোর্টিংকে 8 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস জিতে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 177 রান করে ভিক্টোরিয়া। জবাবে মাত্র 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ। ম্যাচ সেরা হয়েছেন পারভেজ রসুল। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতে আবু সায়েমকে হারায় ভিক্টোরিয়া। ব্যক্তিগত 19 রানে আরাফাত সানিকে থামিয়ে দেন মেহেদী হাসান। পারভেজ রসুল আবু হায়দারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভিক্টোরিয়া। প্রত্যাশিত জুটি গড়তে পারেননি কোনো ব্যাটসম্যান। উত্তম সরকারের 29 ও শেষ দিকে আশিকের 17 রানে সবকটি উইকেট হারিয়ে 177 রান করে ভিক্টোরিয়া। 28 রানে 4 উইকেট নিয়েছেন পারভেজ রসুল। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি গাজী গ্রুপকে। উদ্বোধনী জুটিতে 101 রান তোলেন এনামুল ও জহুরুল। 50 রান করে এনামুলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মইনুল। এরপর আরাফাত সানির বলে আউট হওয়ার আগে জহুরুল করেন 52 রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাসিরের অপরাজিত 41 ও মমিনুলের 30 রানে মাত্র 2 উইকেট হারিয়ে সহজ জয় পায় গাজী গ্রুপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে ভাড়া আদায়ে 3 দিন ধরে চলছে অরাজকতা। কৃত্রিম সংকট গণপরিবহনের, অস্বীকার বাস মালিকদের। সড়ক পরিবহন মন্ত্রীর অসহায়ত্ব প্রকাশ। এখন কি করব? অভিযান চালালে রাস্তায় গাড়ি নামে না। গাড়ির সাথে যারা জড়িত তারা খুব সামান্য মানুষ না, তারা অনেকেই খুব প্রভাবশালী। ভুটানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা। 2 প্রধানমন্ত্রীর বৈঠকে 6টি চুক্তি ও সমঝোতা সই। কাল অটিজম বিষয়ে সম্মেলন। চট্টগ্রামে আউটার স্টেডিয়ামের জায়গায় সুইমিং পুল নির্মাণে ছাত্রলীগের বাধা। পুলিশের সাথে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর। পুলিশ সহ আহত 15। ভারতীয় জালরুপি ও সরঞ্জাম সহ রাজধানীর আদাবর থেকে 5 জনকে আটক। চক্রটির সঙ্গে পাকিস্তানের কয়েকজন নাগরিক জড়িত, তথ্য পুলিশের। এবং ক্যাম্পাস অরক্ষিত থাকার প্রতিবাদে ভাস্কর্য ফেলে রাজশাহীর চারুকলার কিছু শিক্ষার্থীর প্রতিবাদ। এমন প্রতিবাদ শিল্পের অবমাননা, বলছেন ক্ষুব্ধ শিক্ষকরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।